টঙ্গীর ইজতেমা মাঠে মধ্যরাতে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৯০। কাকরাইল মসজিদে উত্তেজনা। বিভিন্ন সরকারি কাজে সুযোগ পাবেন দেশে ফেরত প্রবাসীরা, অভিবাসন ব্যয় কমানোর আশ্বাস ২ উপদেষ্টার। ৩ মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে ১১০% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। স্বাগত। এখন ঢাকা পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে ঘিরে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন ইজতেমা ময়দানের পরিস্থিতি এখন কেমন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে? জি উজ্জ্বল, আসলে গতকাল রাত থেকে যে ইজতেমা ময়দানে তাবলিগের বিবাদমান যে ২ গ্রুপের মধ্যে একটি উত্তেজনা এবং সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের পর কিন্তু এখন ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইজতেমা ময়দানের ভেতরে যারা অবস্থান করছেন তারা হচ্ছেন মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী, তারা ইজতেমা ময়দানের ভিতরে তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি মাওলানা জুবায়ের পন্থী যারা ছিলেন যে অনুসারী, তারা কিন্তু এতদিন কিন্তু ইজতেমা ময়দানের ভিতরে ছিল। তবে সকাল থেকে কিন্তু তারা কিন্তু এই ২ গ্রুপের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের পর তারা ময়দান ছেড়ে তারা এখন ময়দানের আশপাশের বিভিন্ন এলাকাগুলোতে অবস্থান নিচ্ছে, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এড়ানো যায়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায়। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু যে সাজোয়া যান সহ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু ইজতেমা ময়দানের আশপাশের এলাকাগুলোতে টহল দিচ্ছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখানে সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ৪ প্লাটুন বিজিবি কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। পাশাপাশি র্যাবের কিন্তু বিপুল সংখ্যক সদস্য এবং পুলিশের গোয়েন্দা সংস্থা সহ পোশাকে এবং সাদা পোশাকে কিন্তু বিপুল সংখ্যক সদস্য ইজতেমা ময়দানের ভেতরে এবং ময়দানের আশপাশের এলাকায় কিন্তু অবস্থান করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন, এবং তারা কিন্তু এই যে সংঘর্ষ এবং যে নিহত ঘটনা ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা মাওলানা জুবায়ের অনুসারীদেরকে দায়ী করছেন, এবং তারা বলছেন এর দায়ভার তাদেরকে নিতে হবে। পাশাপাশি মাওলানা জুবায়ের সাহেবের যারা অনুসারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রশাসনের অনুমতি না পাওয়ার আগেই ইজতেমা ময়দানে এই জোর ইজতেমাকে করার জন্য যে সাদ সাহেবের অনুসারীরা প্রবেশ করেছেন, তার কারণে কিন্তু আজকে এই সংঘর্ষটি হয়েছে, এবং এই দায়ভার কিন্তু তারা কিন্তু মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে দিচ্ছেন। এবং আজকে কিন্তু দুপুর ১২টায় একটি সভা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং সেখানে কিন্তু এই বিবাদমান যে ২ গ্রুপের মধ্যে যে শীর্ষ যারা মুরব্বী রয়েছেন তাদের পাশাপাশি সমন্বয়ক সহ সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু সেই সভায় উপস্থিত থাকবেন, এবং সেখান থেকে কিন্তু একটি নির্দেশনা আসবে বলে আমরা যতদূর জানতে পেরেছি। পাশাপাশি এখন পর্যন্ত যদি জানাই যে এই সংঘর্ষে কিন্তু ৩ জন নিহত হয়েছেন এবং প্রায় শতাধিক কিন্তু আহত হয়েছেন। কারণ আমরা দেখেছি যে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত ৪৭ জন চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি এখানে একজনের মরদেহ রাখা হয়েছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজেও অনেকটা চিকিৎসা আছে, এবং আমাদের আশপাশে বেসরকারি হাসপাতালগুলোতেও বিপুল সংখ্যক তাবলিগের সাথীদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে তাবলিগের যে বিবাদমান ২ গ্রুপের যে উত্তেজনা এবং যে সংঘর্ষ, সেটির কারণে কিন্তু পুরো ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ। উজ্জ্বল জানাচ্ছিলেন ইফতেখার রায়হান। এদিকে এই ঘটনার জেরে কাকরাইল মসজিদে উত্তেজনা দেখা দেয়, সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন কাকরাইল মসজিদের সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, আর সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, কাকরাইল মসজিদ এলাকাতে এখন পুরোটাই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মসজিদের ভেতরে এবং বাহিরে অবস্থান করছেন। এই জায়গাটিতে এখন কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে সেই বিষয়ে আসলে লক্ষ্য রাখা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই এই যে টঙ্গীর ইজতেমার ময়দানের যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছিলেন এখানে শুরাই নেজামির যারা সাথী রয়েছেন তারা, এখানে আল্লামা মামুনুল হক তিনি কথা বলেছেন। তিনি আসলে বলেছেন যে এই যে হামলাটি হয়েছে শুরাই নেজামির যারা সাথীদের উপর অর্থাৎ জুবাইরপন্থীদের উপর, সেটা আসলে অতর্কিতভাবে হামলা হয়েছে এবং পরিকল্পিতভাবে হামলাটি হয়েছে বলে আসলে তিনি দাবি করেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যেহেতু এই প্রতি বছরই এই তাবলিগ জামায়াতের এই যে বিশ্ব ইজতেমার নিয়ে আসলে এক ধরনের দুই পক্ষের মাঝেই এক ধরনের মতানৈক্য তৈরি হয়, সেটা আসলে এই বিষয়ে শান্তি শৃঙ্খলাভাবেই যাতে আসলে এই পুরো এই ইজতেমার কাজ আসলে সম্পূর্ণ করা যায়, সেক্ষেত্রে সরকার একটি তাদেরকে পরামর্শ দিয়েছিল বা একটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে দুপক্ষকে ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে মামুনুল হক তিনি আসলে বলেছেন এবং এখানে যে শুরাই নিজামীর যে মিডিয়া সমন্বয়ক তারা বলেছেন যে তারা আসলে প্রস্তুতি নিচ্ছিলেন যে এই ইজতেমার মাঠের তারা মাঠ ঘুচাচ্ছিলেন, তাঁবু টানাচ্ছিলেন, তাদের যারা সাথী আছেন তারা আসলে সেখানে অবস্থান করছিলেন। এবং এক পর্যায়ে সাতপন্থী যারা সাথী রয়েছেন তারা যখন সেখানে প্রবেশ করে তখন আসলে দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে আসলে সংঘর্ষের রূপ হয় এবং এই ঘটনায় আমরা 3 জন এখন পর্যন্ত আসলে নিহত হয়েছেন। এবং ঢাকা মেডিকেলের যে সবশেষ পরিস্থিতি সেটা বলেছেন যে 35 থেকে 40 জন ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন এবং সেখানে 7 জন গুরুতর আহত অবস্থায় আসলে ভর্তি আছেন। এবং এই যে এই কাকরাইল মসজিদ পুরো এলাকাটি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন নিরাপত্তা দিচ্ছেন। এই জায়গাগুলোতে আসলে কোনো প্রকার পরবর্তী কার্যক্রম আসলে যাতে অরাজকতা সৃষ্টি না হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে আসলে লক্ষ্য রাখা হচ্ছে। এবং এখানে শুরাই নিজামীর পক্ষ থেকে আসলে জানানো হয়েছে তারা এখন একটা সম্মেলন করবেন, তাদের শীর্ষ ওলামায়ে কেরাম রয়েছেন তাদের সঙ্গে বসে আলোচনা করবেন। পরবর্তীতে এই আলোচনার মাধ্যমে আসলে তাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটি আসলে জানানো হবে। তবে তারা চাচ্ছেন যে দুপক্ষের মধ্যে এক ধরনের শান্তি শৃঙ্খলা বজায় আসুক এবং এই যে আহত হয়েছে যারা নিহত হয়েছে সেই ঘটনায় যাতে আসলে সুষ্ঠু একটা তদন্ত হয়, বিচার যাতে পান সেই বিষয়টি আসলে তারা বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। কাকরাইল মসজিদ প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত বছরের এই সময়ের তুলনায় 26% রেমিটেন্স বেড়েছে। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করেছে। প্রবাসী দিবসের আলোচনায় একথা বলেন তিনি। বিদেশের দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি করা হয় উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার হয়রানি কমাতে কাজ করছে। এ সময় যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারের বিভিন্ন কাজে দেশে ফেরত প্রবাসীদের কাজ করার সুযোগ দেয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কথাও বলেন তিনি। এ সময় গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি, সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা খুব বেশি, এই সুযোগ গ্রহণ করা হয়। সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায়িত্ব নিরূপণের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বাইরেতে একটা প্রকৃত প্রতিনিধিত্বশীল একটা যেন নেতৃত্ব আসে। 3 মাসে কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। কোম্পানিগুলো দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলছে ওষুধের কাঁচামাল আমদানিতে ডলার সংকট। খাত সংশ্লিষ্টরা বলছেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক এমপি নাজমুল হাসান পাপনের একচেটিয়া আধিপত্যে পরিবর্তন করা হয় ওষুধ নিয়ন্ত্রণ আইন, যেখানে প্রাইমারি হেলথ কেয়ারের 117টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। মেরুপেন 1 গ্রাম এই ওষুধটা কি আছে? স্কোয়ারটা 1000 টাকা বেশি আর লিমিটেডটা আমাদের 1000 টাকা করে ফ্ল্যাট রেট। ওষুধের দর নিয়ে এই কথোপকথন প্রতিবেদক ও ওষুধ বিক্রয় কর্মীর। জীবাণু প্রতিরোধী মেরুপেনাম ওষুধটি আমরা এই লাস্ট ফার্মা থেকে নিয়েছি 1000 টাকায়, যদিও এর এমআরপি 1300 টাকার বেশি। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যা আরও বেশি। এবার আমরা দেখাতে চাই সরাসরি কোম্পানি থেকে নিলে এর দাম পড়ে কত।
ছদ্মবেশে রোগীর স্বজন সেজে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তারা বলছেন এমআরপি যাই থাকুক দাম পড়বে সর্বোচ্চ 700 টাকা। কোন সস্তা আরো সস্তা পাওয়া যাবে? 400 টাকা বলা হয়। তা আরো সস্তা। না, একটা নিলেই হবে। টপ 10 কোম্পানির ভিতরে 700 নিচে কেউ নাই। এটা হলো কোম্পানি রেট। সাম্প্রতিক তথ্য বলছে জীবন রক্ষাকারী অর্ধ শতাধিক ওষুধের দাম বেড়েছে। কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। গড়ে যা বৃদ্ধির হার 29%। খোদ ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগ, কোম্পানিগুলো বাজারে আগে দাম বাড়িয়ে পরে অনুমোদনের জন্য আবেদন করে। যদিও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে র ম্যাটেরিয়ালসের দাম হুহু করে বাড়ছে, বিভিন্ন নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে, এটার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল সেটার দাম বাড়ছে, অভ্যন্তরীণ পরিচালনা ব্যয় সেটা কিন্তু অনেক বেড়েছে। বাজার ঘুরে দেখা যায় কোম্পানি ভেদে ওষুধের দামেও বিস্তর ফারাক। অন্যদিকে আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর দরের তুলনায় বাংলাদেশে সেসব ওষুধগুলোর দাম বেশি। যারা ইনভেস্ট করেছেন তারা তাদের লাভের দিকটা সবসময় হিসাব করেন। ইবনে সিনা কিন্তু ট্রাস্ট পরিচালিত একটা প্রতিষ্ঠান, তো ট্রাস্টের যে পরিচালনায় যেটা হয় সেখানে কিন্তু লাভের কথাটা থাকে না। দেশে ওষুধের বাজার 35,000 কোটি টাকার। কোম্পানিগুলো 4,180টি জেনেটিকের 35,290টি ব্র্যান্ডের ঔষধ উৎপাদন করে। অভিযোগ আছে আওয়ামী লীগের শেষ আমলে সালমান এফ রহমানের কোম্পানি ব্যাক্সিমকোর চাপে ঔষধ নিয়ন্ত্রণ আইন পরিবর্তন করে। এতে প্রাইমারি হেলথ কেয়ারের 117টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। 2023 কার্যকর শুধু কসমেটিক আইনের 30(1) এবং 2 ধারায় গ্যাজেটে প্রকাশিত ওষুধসমূহ ছাড়া বাকি সকল ওষুধ এর নিয়ন্ত্রণের ক্ষমতা ওষুধ প্রশাসনের হাতে নেই। স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা বলছেন বিগত কোনো রাজনৈতিক সরকারই সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ওষুধের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি। সবগুলোকে নিয়ে আলাপ না করে 250 থেকে 300 ওষুধ সম্পর্কে এই বিষয়টাকে নির্দিষ্ট করলেই কিন্তু মানুষের সাধারণ রোগ ব্যাধি 80% মানুষের রোগ ব্যাধি চিকিৎসা করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন কোম্পানিগুলোর মার্কেটিংয়ের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হলে কমবে ওষুধের দাম। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। মিশরের রাজধানী কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। D8 সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধানরা অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSME এর গুরুত্ব থাকার কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক D8-এর সদস্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর নেতা মাইকেল চাকমা। সকাল 10টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দেন তিনি। তাজুল ইসলাম জানান, বিধান অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েক দিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিনী অধ্যাপক রেহনুমা আহমেদকে সাথে নিয়ে সকাল 9টার কিছু আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 5 বছর 4 মাস
কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গুম করা হয়েছে বলে দাবি মাইকেল চাকমার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর 7 আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়। মূলত এটা শেখ হাসিনা যে খুন গুম করে মানুষকে যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মানে ইয়ে করার জন্য সে আজীবন ক্ষমতা থাকার জন্য এসব কাজগুলো তারা করেছে। ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি। আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আরও এক মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। সাইফুলের ভাই খানে আলম নগরীর কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। বুধবার চট্টগ্রাম আসামিদের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে শুনানি শেষে 10 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় 10 আসামি সরাসরি জড়িত বলে দাবি করছে পুলিশ। আইনজীবী জানান, সাইফুল হত্যার ঘটনায় 10 আসামি আগের মামলায় গ্রেফতার ছিলেন। আজ দ্বিতীয় মামলায় তাদের গ্রেফতার দেখানো হলো। D8 কমিশন সভা শেষে শুরু হয়েছে সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক। আগামীকাল সামিটে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 8 দেশের সরকার প্রধানরা। এ নিয়ে বিস্তারিত জানাতে মিশর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন এবারের সম্মেলন কেন গুরুত্বপূর্ণ আর এ থেকে বাংলাদেশের প্রাপ্তি কি হতে পারে? ধন্যবাদ উজ্জ্বল। এই সম্মেলনটি নানাভাবে গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে এই যে 8টি মুসলিম দেশের যে অর্থনৈতিক জোট, এই অর্থনৈতিক জোটের দিকে কিন্তু বিশ্বের যে পরাশক্তিগুলো রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত সহ সবগুলো দেশে কিন্তু এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে যে এই 8টি দেশ কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিশেষ করে এখানে কিন্তু এই সম্মেলনের যতগুলো এজেন্ডা আছে তার মধ্যে একটি আলাদা এজেন্ডা কিন্তু রাখা হয়েছে লেবানন এবং গাজায় যে ইসরায়েলি আগ্রাসন চলে, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু এখান থেকে এক ধরনের আলোচনা হতে পারে এবং এক ধরনের জনমতে পৌঁছাতে পারে এই মুসলিম দেশগুলো। এবং এই বিষয়ে কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে এখানে এই বিষয়টিকে ঘিরে এই সম্মেলনের ভেন্যু প্রকাশ করা এখন পর্যন্ত বলা যায় যে এটা জনসাধারণের কাছে এই সম্মেলনটির ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি। যদিও গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সম্মেলনের ভেন্যুটি জানতে পেরেছি যে নিউ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপিটালের প্রেসিডেন্ট প্যালেসের মধ্যেই এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে এখানে কিন্তু সম্মেলনের কয়েকদিন আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মিশরে এসে তিনি সফর করে গেছেন এবং মিশরের যে সরকারি কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলে গেছেন। নানাভাবেই কিন্তু সবাই কিন্তু এই আলোচনাটি এখানে করছেন যে এই সম্মেলনকে ঘিরে ইসরায়েলের উপর এক ধরনের চাপ তৈরি হতে পারে। সে কারণে ইসরায়েলও কিন্তু নানা বিষয়ে এখানে তৎপর রয়েছেন। আর একটু বলে রাখতে চাই যে আসলে এখানে বাংলাদেশের প্রাপ্তির জায়গাটি, যেটি আপনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে মিশরের বেশ কয়েকটি বাণিজ্যিক যোগাযোগ রয়েছে। বিশেষ করে মিশরে যে কয়টি পোশাক কারখানা রয়েছে এর মধ্যে 60% পোশাক কারখানার মালিকই কিন্তু বাংলাদেশি। সেই জায়গায় এই বিষয়টি গুরুত্ব সহকারে আসতে পারে। আরো এখানে আরো যে বিষয়গুলো গুরুত্বর সঙ্গে আলোচনা হতে পারে যে আমরা যদি বলি যে এই সম্মেলনটিকে 3 ভাবে সাজানো হয়েছে। 16 এবং 17 ডিসেম্বর এই প্রথম 2 দিন এখানে কমিশন সভা রাখা হয়েছে। D8 এর যে কমিশন সেই সভা রাখা হয়েছে। আমরা দেখেছি D8 এর কমিশন সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত ছিল যে এই সম্মেলনটি, এই সামিটটি D8 থেকে D9 এ পরিণত হবে। অর্থাৎ এটি এখানে যে 8টি মুসলিম দেশ আছে, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, এই দেশগুলোর পাশাপাশি এখানে আজারবাইজানও কিন্তু এই জোটের অন্তর্ভুক্ত হবে। এই সিদ্ধান্তটি লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের লবণ চাষিরা। উৎপাদন ভালো হলেও মৌসুমের শুরুতেই অপ্রত্যাশিত দরপতনে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় চাষিরা। এর সাথে যুক্ত হয়েছে লবণ আমদানি নিয়ে বাড়তি চিন্তা। এমন পরিস্থিতির মধ্যেই দেশের রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের লক্ষ্য লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের। লক্ষ্য পূরণ হলে এই মৌসুমে 1900 কোটি টাকার লবণ বিক্রি হবে। কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞর তথ্য, ছবিতে থাকছে প্রতিবেদন। বিস্তৃত লবণের মাঠ, যেখানে সমুদ্রের লবণাক্ত পানি রোদে শুকিয়ে পরিণত হচ্ছে লবণে। মাঠে পলিথিনের উপর জমাট বাঁধা লবণ সংগ্রহ করছেন শ্রমিকরা।
পরে মাঠে স্তূপ করে রাখা সেই লবণ তোলা হচ্ছে ট্রাকে কিংবা নদীতে অপেক্ষমান নৌকায়। পরবর্তীতে অপরিশোধিত এসব লবণ কারখানায় পরিশোধনের পর যাবে দেশের বিভিন্ন স্থানে। কক্সবাজারের ইসলামপুর লবণ শিল্প এলাকার একদিকে যখন মাঠ থেকে লবণ তোলার ব্যস্ততা, তখন উল্টো চিত্রও চোখে পড়ে। এখনও অনেক জায়গায় সদ্য লবণের মাঠ তৈরিতে নেমেছেন শ্রমিকরা। চলছে মাঠ সমানের কাজ। বর্তমান যেটা রেট আছে এটা কিছুতেই পোষাবে না, যেহেতু আমরা যেগুলা এই শ্বাস করার জন্য এই লেবার রাখছি, এগুলো 6 মাসের জন্য একটা লেবারের দাম 1.5 লক্ষ টাকা। এখন লবণ 400 টাকা 300 টাকা এরকম লবণ বিক্রি হচ্ছে। যখন 2-3 মাস পরে যখন লবণ উঠবে তখন একটু দাম বাড়বে আশা করি। 800 টাকা আর নফুসাই কে কানির মাঝে 1 লক্ষ টাকা খরচ যায়, দুহানির মাঝে 2 লক্ষ টাকা, 5 কানির মাঝে 5 লক্ষ টাকা। এ কারণে লবণ চাষের দাম জমিনের দাম বাড়ি দনে আর ফুসানি বাড়ি। কিন্তু যারা আগেভাগেই উৎপাদনে নেমেছেন, অপ্রত্যাশিত দর পতনে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গত মৌসুমে কারখানায় প্রতিমণ লবণ 450 থেকে 500 টাকায় বিক্রি হলেও এবার তা নেমেছে 300 থেকে 350 টাকায়। এখন তো মনে করেন সিজন একটু ডাল, এখন তো লবণ উৎপাদন শুরু। এই পরিস্থিতি থাকলে তাহলে চাষিরা লসে পড়লে এই লবণ উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় একটা কি দশ নামে আসবে। দেশের মোট চাহিদার 90%-এরও বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায়। কক্সবাজারের 9 উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় 40,000 চাষি লবণ উৎপাদনে জড়িত। তাদের লবণ চাষে সহায়তা করতে সহজ শর্তে ঋণ সহায়তা সহ সব ধরনের সহায়তা দিচ্ছে লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। এখন প্রান্তিক চাষিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেক চাষিদেরকে মাথাপিছু 50,000 টাকা করে ঋণ প্রদান করি একদম সহজ শর্তে 5% ইন্টারেস্টে। এবং এর বাইরেও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সব তফসিলভুক্ত ব্যাংকগুলো থেকেও ঋণের ব্যবস্থা করা হয়েছে, যে কৃষি ঋণ যেটা 4% রেয়াতি সুদে, সেখানেও কৃষি পণ্য হিসেবে লবণকে ট্রিট করে চাষিদের জন্য একর প্রতি 1,53,000 টাকা করে ঋণের ব্যবস্থা করা হয়েছে। দেশের 63 বছরের ইতিহাসে গত মৌসুমে সর্বোচ্চ প্রায় 24 লাখ টন লবণ উৎপাদন হয়। চলতি মৌসুমে রেকর্ড 26 লাখ টন লবণ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 1,900 কোটি টাকা। এখন কক্সবাজার। প্রতিষ্ঠার 3য় বর্ষে শিক্ষা কার্যক্রমে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে 33টি বিভাগ অনুমোদন থাকলেও প্রথম ব্যাচে অস্থায়ী ক্যাম্পাসে 2টি বিভাগে শুরু হচ্ছে পাঠদান। এদিকে স্থায়ী ক্যাম্পাসের জন্য 250 একর জমি নির্ধারণ করা থাকলেও এখনও শুরু হয়নি অধিগ্রহণ। উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের কৃষি গবেষণা, উৎপাদন ও বিপণনে বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। মোকাররম হোসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান। নীরবতাকে কাছে পেয়ে স্থবিরতাকেই যেন আপন করে নিয়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা আর দুধকুমার। এমন স্থবিরতা যেন এখানকার অর্থনীতিতেও। তাই এখানকার জীবন যেন উপভোগের নয়, কেবল যাপনের। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলে এবার যাত্রা শুরু করছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 3য় বর্ষে 2টি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টি। আমরা নতুন আসছি, অনেকটা সহযোগিতা করেছে আমাদেরকে, এটাই আমার অনেক ভালো লেগেছে। কুড়িগ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি নির্ভর হওয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় পাচ্ছে বাড়তি গুরুত্ব। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে ইকোনমিক জোন, এবং আমাদের ভবিষ্যতে ব্রহ্মপুত্র নদীর উপর যদি ব্রিজ হয়, এবং আরও একটা ব্রিজ আমাদের তিস্তা নদীর উপর হয়েছে, এবং সব কিছু মিলে আমরা মনে করি যে আমাদের কুড়িগ্রামের কৃষির যেটি উৎপাদন সেটি সর্বক্ষেত্রে বৃদ্ধি পাবে। এরই মধ্যে অস্থায়ী ক্যাম্পাসে কৃষি ও মৎস্য অনুষদ বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে কুড়িগ্রামী। কৃষিগুচ্ছের আওতায় প্রথম ব্যাচে ভর্তির সুযোগ পাচ্ছেন 80 জন শিক্ষার্থী। প্রস্তুত করা হয়েছে ক্লাসরুম, ল্যাব আর আবাসনের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে 33টি বিভাগের অনুমোদন থাকলেও সবগুলো বিভাগ চালু করতে দরকার স্থায়ী ক্যাম্পাস। এছাড়া স্বল্প জনবল আর অবকাঠামোগত অপ্রতুলতাও আছে। অত্র অঞ্চলের কৃষির সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এবং বিশ্বমানের রিসার্চ করে এই অঞ্চলে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন করা যায় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে, এটি আমার দৃঢ় বিশ্বাস।
ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর জাকির হোসেন একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করে গিয়েছেন সমঝোতা চুক্তি। এর মাধ্যমে কুড়িগ্রামের শিক্ষার্থীরা ইন্টার্ন সহ উচ্চশিক্ষার সুযোগ পাবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্রথম সারির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। আর গবেষণার মূল ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে জেলার ৪৫,০০০ হেক্টর চর কৃষি জমি ও ২৫,০০০ হেক্টর জলাশয়। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন কুড়িগ্রামের সদর উপজেলার নালিয়ার দোলায় নির্ধারিত এই ২৫০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস পাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কথায় বলে কুড়িগ্রামের পথে ঘাটে দারিদ্রতা এবং দুর্ভোগ হাত ধরাধরি করে হাঁটে। কিন্তু কুড়িগ্রামের কৃষি জমি, খালবিল, জলাশয় কিংবা নদীর চরে পরিকল্পিতভাবে কৃষি উৎপাদন করা গেলে এটি হতে পারত কৃষি বিপণন, উৎপাদন এবং কৃষি রপ্তানির একটি বড় হাব। সেই সম্ভাবনায় আশার আলো হয়ে দেখা দিতে পারে সদ্য স্থাপিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তবে জন্য কুড়িগ্রামের মানুষকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ এখানে ২৫০ একর জমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করা হলেও এখনও হয়নি অর্থ ছাড়। কুড়িগ্রাম থেকে মোকাররম হোসাইন, এখন। কৃষি খাতে বাজেট বাড়লেও নরসিংদীতে বছর বছর কমছে কৃষক। এক যুগে জেলায় ১২ মাসি বা পেশাদার কৃষকের সংখ্যা কমেছে লক্ষাধিক। কৃষি প্রধান এই দেশে কেন কমছে কৃষকের সংখ্যা? বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল ইসলাম, ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। নরসিংদীর শিবপুরের বিলপাড়ের কৃষক রাজু মিয়া পারিবারিকভাবে কয়েক প্রজন্ম ধরে কৃষির সাথে সম্পৃক্ত। তবে তার সন্তানসহ পরিবারের কেউই এখন কৃষিকে পেশা হিসেবে নিতে চান না। রাজু মিয়া কৃষিকাজ ছেড়ে দিলে কৃষি কিংবা কৃষক এই শব্দটি তার পরিবার থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু কেন কৃষিতে এত অনীহা? জিনিসপত্রের দাম বেশি, আমরা জমিতে চাষ করে তুলি, ঠিক আছে, তুলল আমনে গিয়ে আমরা এটা একটা বেশ একটা লাভ মন যাইতারি না। রাজু মিয়ার মতো অবস্থা জেলার বাকি কৃষকদেরও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ২০১৮ সালের জরিপে জেলায় পেশাদার কৃষক ছিল ৩,৪০,৯৭০ জন। ২০১৮ সালের আগে ও পরের কোনো পরিসংখ্যান দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে বর্তমানে জেলায় কৃষকের সংখ্যা ৩ লাখের কম, এক যুগ আগে যা ছিল ৪ লাখের বেশি। সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি খাতে নির্ভরশীল পরিবারে খাদ্য নিরাপত্তাহীনতা, আয়ের বৈষম্য, কৃষি যান্ত্রিকীকরণের কারণে কাজের ক্ষেত্র কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে কৃষি পেশা ছাড়ছে মানুষ। সার কীটনাশকের বাড়তি দামও মরার উপর খাড়ার ঘা। সারা কিনতে বা ক্ষয় খরচ করে ফার্স্টে পরে বেতন লাগে না, বাজারে ৬টা ৭টা। কৃষিকাজ করে শান্তি হইতেছি না। সার, হসপিট, পটাশ ইত্যাদি তুলনায় গিয়া কৃষিকাজও কিছু খাই না। কিনুরম খালি খাইয়া যাওয়া যায়। মনে করেন বর্তমান যে একটা আয় করবো না, ফলাফান লেখাপড়া করাইবো, এই সমস্ত কিন্তু বাও নাই গিয়া। কৃষিকাজ ছেড়ে কেউ পাড়ি জমাচ্ছেন প্রবাসে, কেউ হচ্ছেন গার্মেন্টস কর্মী কিংবা রিক্সা চালক। নরসিংদী জেলার কৃষক ও কৃষি উন্নয়নে বছরে গড়ে কত টাকা ব্যয় হয় তা জানাতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে চলতি অর্থ বছরে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে সম্মিলিতভাবে বাজেট ধরা হয়েছে ৩৮,২৫৯ কোটি টাকা, যা বিগত বাজেটের চেয়ে ২,৩৭৯ কোটি টাকা বেশি। বাজেট বাড়লেও কেন কমছে কৃষক, এমন প্রশ্নের স্পষ্ট উত্তর নেই কৃষি কর্মকর্তাদের কাছে। তবে কৃষক কমছে এটা স্বীকার করে জানালেন উৎপাদন বৃদ্ধির কথা। কৃষি জমি যেহেতু আছে, কৃষক তো একবারে হারিয়ে যাবে না। হ্যাঁ, আমাদের একটা বলবো যে আমরা একটা ফরম্যাট হয়তো চেঞ্জ হবে। আগে কৃষক যেভাবে চাষাবাদ করতো সেভাবে হয়তো করবে না। আধুনিক প্রযুক্তি ও আধুনিক যে কলা কৌশল, আধুনিক জাত ব্যবহার করবে। বিবিএসের শ্রমশক্তি জরিপের তথ্য মতে বছরে পুরো দেশে প্রায় ১৫ লাখ মানুষ কৃষি পেশা ছেড়েছে। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক মন্ত্রী বাবর সহ 4 আসামি খালাস, পরেশ বড়ুয়া সহ 9 জনের যাবজ্জীবন। টঙ্গীর ইজতেমা মাঠে মধ্যরাতে সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। কাকরাইল মসজিদেও উত্তেজনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক। বিভিন্ন সরকারি কাজে সুযোগ পাবেন দেশে ফেরত প্রবাসীরা, অভিবাসন ব্যয় কমানোর আশ্বাস 2 উপদেষ্টার।
3 মাসে কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে সরাসরি ভিজিট করুন youtube.com/c/ekhon tv।